গোধূলির সূর্যটা তেজ কমিয়ে যখন অম্বরে রক্তিম আভা ছড়িয়ে দেয় সেই সময়টা নিজের পোষা অবলা প্রাণীগুলো নিয়েই ব্যতিব্যস্ত থাকে তোরা। বিষণ্ণ মনটাকে শীতল করার জন্য এই ছোট তুলতুলে খরগোশের ছানাগুলোকেই নিজের মুগ্ধ শ্রোতা বানিয়ে নিয়েছে। তারা শুনেই যায়, পাল্টা সান্ত্বনা বাক্যের বুলি আওড়ায় না। এলোকেশী আনমনাতনার অশান্ত মনের এলোমেলো ভাবনাগুলো শোনার জন্য তুলতুলে ছানাগুলোর কি দারুণ অপেক্ষা। অন্ধকার নামার আগেই তাদের খাঁচায় রেখে পাখিদের খাবার দিয়ে সন্ধ্যার নামাজটা আদায় করে মেয়েটা আজও ছোট্ট ছানাটাকে বুকের মাঝে রুমে রেখে বাকিদের পিছনে ছুটে খাঁচায় রেখে দৌড় আটকে দিল। নরম কোমল ঘাসগুলোতে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে সে। বুকের ভেতর চুপটি করে বসে থাকা খরগোশ ছানাটার গায়ে নিজের হাতখানা আলতো করে ছুঁয়ে দিতে দিতে বলল কতশত কথা। নীরব শ্রোতা শুনে গেল সব। গোধূলির রক্তিম আকাশের সাথে মিলিয়ে তোরাও যেন লাল নীল মিশেলের জামাটা পরেছে। এতক্ষণ খরগোশের পিছু ছোটাছুটির দরুন আলগোছে করা খোপাটা খুলে দীঘল কালো কেশরাশি কোমর পেরিয়ে ঝুলে পড়েছে। নাকের ডগায় চিকচিক করছে মুক্তোর মতো বিন্দু বিন্দু ঘাম। মৃদু সমীরণে এলোমেলো চুলগুলো কানের পাশ ছেড়ে শূন্যে ভাসছে। আলগোছে কানের পিছনে চুলগুলো গুজে তোরা যেই সামনে এগোবে তখনই কানে এলো অহনের স্বর, খরগোশটার কানগুলো তোকে কত পরিমাণে গালাগাল দিচ্ছে, তুই যদি শুনতি তাহলে ওর কান ছেড়ে নিজের কান টানতি। কথাগুলো শুনেই পেছনে ঘুরল তোরা। ধূসর রঙা আইরিশের মেয়েটা দুবার চোখের পাতা ঝাপটে অধরের কোণে মৃদু হাসিটা টেনে কিন্নরি স্বরে বলল, ভাইয়া। আমি ওর কান আস্তে টানি, আদর করে। অহন হাত জোড়া মুষ্টিবদ্ধ করে লম্বা ঢোক গিলে ভাইয়া ডাকটা হজম করে বলল, এত জোরে বলার মতো ইম্পর্ট্যান্ট কথা তো বলিসনি, চেঁচানোর কি আছে। তোরা কপালে ভাঁজ ফেলে খরগোশ ছানাটার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, চেঁচালাম কই। চোয়াল শক্ত করে অহন হাত বাড়িয়ে তোরার হাত থেকে ছানাটা টেনে নিল। আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, মেজ কাকা তোর জন্য বিয়ে ঠিক করছে। তোরা যেই মানুষটা জন্ম দেয়া ব্যতীত তোর জীবনে কোনো ভূমিকা রাখেনি, সে নিশ্চয়ই তোর জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে না। মেয়েটার শান্ত স্থির টলমলে নয়নজোড়ার দিকে তাকিয়ে ফটাফট কথাগুলো বলে গেল অহন। এই মেয়েটার বিয়ের কথা উঠলেই তার বুকে তোলপাড় তুলে দেয় দুশ্চিন্তা নামক অথই ঢেউ। এই ধূসর রঙের আইরিশ আর কৃষ্ণ পিউপিলের মেয়েটাকে তার জীবনেই চাই। আয়তলোচনা এই রমণী যে তার কত রাতের ঘুম কেড়েছে তা যদি মেয়েটা জানত তাহলে সেই ঘায়েল করা দৃষ্টি নিয়ে কখনোই তাকাত না। নীরবতা কাটিয়ে তোরা ভেতরের দীর্ঘশ্বাসটাকে বাহিরে এনে বলল, আমার জন্মটাই আমার ব্যর্থতা ভাইয়া। মায়ের দুর্দশার কারণ। জীবনটাকে আরেকবার ব্যর্থ করতে চায় না ওই লোকটার জন্য। বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে নিজের জন্মের অপ্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে আমার বেশ বাধছে, কিন্তু ওই মানুষটাকে আমার জীবন এলোমেলো করার কোনো অধিকার দিতে আমি সম্পূর্ণ অনিচ্ছুক। কথাগুলো বলতে বলতে অবাধ্য চুলগুলো হাত খোপা করার জন্য যেই পেঁচিয়েছে অমনি অহন গলা উঁচিয়ে বলল, বুড়া মহিলাদের মতো চুলে খোপাটা যদি বেঁধেছিস, এখনই একদম চুলের অপারেশন করে দিব বললাম। তোরা তীক্ষ্ণ দৃষ্টিতে অহনের দিকে তাকিয়ে চুলগুলো ছেড়ে দিল। কপালের ওপর এদিক সেদিক ছড়িয়ে থাকা চুলগুলো তর্জনী দিয়ে সরিয়ে বাড়ির দিকে হাঁটা ধরল। কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থাকলেই মায়ের মুখ ঝামটা শুনতে হবে। রাজকন্যার গমনপথে কোনো এক রাজপুত্রের অপলক চাহনির হদিশ যদি ভুল করেও রাজকন্যার অবগত হতো, তবে সেই কন্যার হৃদয় হরণ করতে রাজপুত্রের সময় বিশেষ লাগবেই না। দীর্ঘশ্বাসটা বুকের গহীনেই চাপা পড়ল অহনের। আর কতদিন অপেক্ষা করতে হবে তাকে।